আমার জীবনে দেখা সেরা একটি লজিক দিয়েছেন ডক্টর ওয়াইনডায়ার, যিনি তার ইউর স্যাক্রিড সেলফ বইয়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পরকাল বলতে সত্যিই কিছু আছে কিনা। একটি মায়ের গর্ভে যমজ দুই শিশুর মধ্যে কথোপকথন হচ্ছে। তাদের প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করল, তুমি কি প্রসবের পরবর্তী যে আরো একটি বিশাল জীবন আছে তা বিশ্বাস করো? দ্বিতীয় জন বলল, হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি। নিশ্চয়ই প্রসবের পরবর্তী জীবন বলতে কিছু একটা আছে। হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এইখানে। প্রথম জন বলল, আরে বোকা, আসলে আমার মনে হয় প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। আচ্ছা, না হয় তোমার সাথে কিছুক্ষণের জন্য একমত হলাম। তাহলে তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে বলো তো দেখি। দ্বিতীয় জন বলল, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেখানে এখানের তুলনায় অনেক বেশি আলো হবে। বিশাল এলাকা নিয়ে আমরা বাস করতে পারবো। হতে পারে সেখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছি না। হতে পারে সেখানে আমাদের মতো অনেক ব্যক্তি বাস করেন। প্রথম জন, এটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়। পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব, মুখ দিয়ে খাদ্য গ্রহণ অলীক কল্পনা। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাড়ির মাধ্যমে, কিন্তু নারীর এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারে না। প্রসব পরবর্তী জীবন বলতে আদৌ কিছু নেই। এটা অবাস্তব কল্পনা ছাড়া কিছু না। দ্বিতীয় জন, আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে এবং সেটা এই মাতৃগর্ভের জীবন থেকে ভিন্ন। হতে পারে সেখানে বাঁচার জন্য আমাদের এই নারীর দরকার হবে না। প্রথম জন, প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন? আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। প্রসব হচ্ছে জীবনের শেষ, এরপর আর কিছুই নেই, আছে কেবল অন্ধকার আর শূন্যতা। দ্বিতীয় জন, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেই জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে। মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবেন। প্রথম জন হাসতে লাগলো আর বলল, মা, তুমি মাতে বিশ্বাস করো? এটা সত্যিই হাস্যকর। যদি মা বলে কেউ থেকে থাকে, তাহলে সে এখন কোথায়? আর সে আমাদের সামনে এসে কথা বলছে না কেন যে আমি তোমাদের মা? দ্বিতীয় জন বলল, সে আমাদের চারপাশে বিরাজমান, সে আমাদের ঘিরে আছে, আমরা তার মাঝে বেঁচে আছি। তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, এই পৃথিবী অসম্ভব। প্রথম জন, যেহেতু আমরা মা বলে কাউকে দেখিনি, অনুভব করি না, সুতরাং এই যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই। দ্বিতীয় জন মুচকি হেসে বলল, মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো, তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো, তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে। তুমি তার কণ্ঠ শুনতে পাবে, বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে আমাদের উপর থেকে ডাকছেন। পরকাল দেখা যায় না, স্রষ্টাকে দেখা যায় না, অনুভব করা যায় না বলে যারা পরকালে বিশ্বাস করতে চায় না, হেসে উড়িয়ে দেয়, তাদের জন্য এটি একটি দারুণ উত্তর হতে পারে। তবে বলা বাহুল্য, আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, সেটাই অন্তত ভালোভাবে মেনে চলুন। তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাদের শেষ বিচারের দিন ক্ষমা করে দেবেন। এক বনে এক কাক বাস করত। স্বাধীনভাবে যখন যেখানে মনে ধরত সেখানেই উড়ে চলে যেত। তার সামনে কোনো সীমান্ত ছিল না। একদিন সে এক গাছের মগডালে গিয়ে বসল। অদূরেই একটা পুকুরে এক রাজহাঁস আপন মনে সাঁতার কেটে বেড়াচ্ছে। যখন খুশি ডুব দিয়ে আবার ভেসে উঠছে ইচ্ছে মতো। এরকম স্বাধীনতা তারও আছে। তার স্বাধীনতাটা বড় ও বিশাল। আকাশের কোনো সীমানা থাকে, সে তো ইচ্ছা মতো উঠতে পারে। রাজহাঁসের চেয়ে তার স্বাধীনতাটা অনেক বড়। কিন্তু রাজহাঁসের গায়ের ধবধবে রংটার দিকে তার নজর আটকে গেল। কি অপরূপ সাদা ধবধবে গায়ের রং! কাকটা ঈর্ষায় কাতর হয়ে রাজহাঁসের কাছে গিয়ে মনের দুঃখটা প্রকাশ করল। রাজহাঁস বলে উঠল, হায় রে কপাল, কাক ভাইয়া, তুমি তো জানো না, আমিও নিজেকে সবচেয়ে সুন্দর ভাবতাম, কিন্তু হঠাৎ করে একদিন এক টিয়া পাখিকে দেখলাম। কি অপরূপ তার সৌন্দর্য! তার দুইটা রং, টিয়া রঙের শরীরের মাঝে লাল টকটকে ঠোঁট। ওহ, কি যে সুন্দর দেখতে তা বলে বোঝাতে পারবো না। নিজের চোখে না দেখা পর্যন্ত তোমার বিশ্বাসও হবে না। এ কথা শুনে কাকটা যার পরনাই অবাক হলো। সে উড়ে চলল টিয়ার খোঁজে।
বনের মধ্যেই এক টিয়ার খোঁজ পেল। সত্যিই তো, টিয়ার গায়ে দুটো রং চমৎকার দেখতে। কাকের মনের কষ্টটা আরো বেড়ে গেল। অনেক চেষ্টা সাধনার পরে সে টিয়ার সাথে বন্ধুত্ব করে ফেলল। পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি টিয়ার সাথে বন্ধুত্ব করতে পেরে খুবই খুশি, নিজেকে ধন্য মনে করতে লাগলো। একদিন কথার ছলে কাক তার বন্ধু টিয়াকে তার গায়ের চমৎকার রং নিয়ে বেশ প্রশংসা করলো। সেই সাথে নিজের গায়ের রংটা যে কালো কুচকুচে এবং দেখতে মোটেও সুন্দর নয় সে কথা তুলে মনের ক্ষেতটাও প্রকাশ করলো। তা শুনে টিয়া বলে উঠল, ভাই কাক, তুমি তো আমার রঙের তারিফ করছো, আমিও মনে মনে বেশ গর্বিত ছিলাম, কিন্তু একদিন এক ময়ূরের দেখা পেলাম, সেই থেকে আমার মনের সকল আনন্দ মাটি হয়ে গেছে। এখন আর আমার মনে কোনো আনন্দ নেই। কেন কেন? কাকটা জানতে চাইল। টিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি তো দেখোনি ভাই, কি যে চমৎকার ময়ূরের পেখম, পরতে পরতে তার বাহারি রং, আর সে কি দৃশ্য, তোমাকে বোঝাবো সে ক্ষমতা আমার নেই। একবার যদি তুমি দেখতে তাহলে আর আমার গায়ের রঙের তারিফ করতে না। সত্যি বলছো? অবিশ্বাস ভরা কণ্ঠে কাকের প্রশ্ন। তাহলে আর বলছি কি, বিশ্বাস না হলে একটা বার কেবল দেখে আসো ময়ূরকে, তারপরে নিজেই বিচার করে দেখো। টিয়ার মুখে ময়ূরের কথা শুনে কাকটা উড়াল দিল। আর দেরি নয়, ময়ূরের পেখমের রূপ আর সৌন্দর্য তাকে দেখতেই হবে। অচিরেই সে ময়ূরকে খুঁজে বের করলো। ময়ূরের সৌন্দর্য দেখে কাক বেচারা পাগল। এত সুন্দর, এত তার রঙের বাহার। একবার সে ময়ূরের পেখমের সৌন্দর্য দেখে বিস্ময়ে হতবাক হয়, আর এরপরই আবার নিজের দিকে তাকায়। নিজের গায়ের রং দেখে, নিজের কুৎসিত রূপ দেখে মরে যেতে ইচ্ছে করে। মনের দুঃখ লুকিয়ে সে ময়ূরের সাথে বন্ধুত্ব করে নেয়। যতক্ষণ সে ময়ূরের পাশে বসে থাকে ততক্ষণ মনে হয় বেঁচে থাকার একটা মানে আছে, জীবনের একটা দাম আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম প্রাণীটা তার বন্ধু। একদিন কথার ছলে সে ময়ূরকে জানালো, উড়ে উড়ে সে নানান জায়গায় গিয়েছে, কত প্রাণীর রূপ দেখেছে, কিন্তু ময়ূরের মতো এত রূপ সে আর কারো মাঝেই দেখেনি। কাকের মুখে নিজের রূপের প্রশংসা শুনে ময়ূর দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, কাক ভাই, তুমি ভুল করছো। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী নই। পৃথিবীর সবচেয়ে সুখী ও সুন্দর প্রাণী হলে তুমি, কাক। ময়ূরের মুখে নিজের রূপের প্রশংসা শুনে সখেদে বলে উঠল, বন্ধু ময়ূর, তুমি আমার সাথে এরকম ঠাট্টা করতে পারলে? ময়ূরটি ছিল খুবই বুদ্ধিমান। সে শান্ত কণ্ঠে বলল, না ভাই, ঠিকই বলছি। তুমি চিড়িয়াখানায় গেছো? কাক জবাব দিল, হ্যাঁ গেছি। চিড়িয়াখানায় বড় বড় গাছ আছে, উড়ে গিয়ে ওইসব গাছের মগডালে কতদিন বসেছি। কাকের জবাব শুনে ময়ূর জবাব দিল, আচ্ছা, তুমি তো ওখানে নানান প্রাণী দেখেছ, কখনো কি তোমার স্বজাতি কাক দেখেছ? না তো, কাকের তড়িৎ জবাব। কাকের কথা শেষ না হতেই ময়ূর বলে উঠল, ঠিক বলেছ, দেখনি। কাককে কেউ খাঁচাবন্দি করেনি, করে না, করতে পারে না। তুমি মুক্ত, স্বাধীন, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছ, জীবনটাকে উপভোগ করছো, পৃথিবীর আলো বাতাস আস্বাদন করে বেড়াচ্ছ। এই যে স্বাধীনতা, পৃথিবীর সৌন্দর্য উপভোগের এই যে অবারিত সুযোগ, এর চেয়ে সুন্দর রূপ আর কি হতে পারে? আর আমাদের সৌন্দর্যের কথা বলছো? ভেবে দেখো, আমরা কিন্তু এই চার দেয়ালের খাঁচায় বন্দী। এই সৌন্দর্যই আমাদের বন্দিত্বের কারণ। এবারে কাক বেচারা গভীরভাবে ভাবতে লাগলো, তাই তো, এভাবে তো সে কখনো ভেবে দেখেনি। আসলেই তো স্বাধীন। তার এই স্বাধীনতার রূপ আর সৌন্দর্যটা তো সীমাহীন, এটা আর কারোরই নেই। যে ময়ূরের সৌন্দর্য দেখে সে ঈর্ষায় মরে যাচ্ছিল একদিন, আজ সেই ময়ূরেরই বন্দি দশা দেখে বড় মায়া হচ্ছে। জীবনে এই প্রথমবারের মতো সে টিয়া, ময়ূর এসব বন্ধুদের জন্য মনে করুণা বোধ করতে লাগলো। এতদিনে নিজের আত্মপরিচয় খুঁজে পেল। তার অন্তর্চক্ষু খুলে দেবার জন্য ময়ূরকে ধন্যবাদ জানিয়ে আকাশে উড়াল দিল। অপরের সম্পদ আর প্রাপ্ত সুযোগের প্রতি দৃষ্টি দেবার পরিবর্তে নিজের যা আছে, নিজের সামর্থ্য ও সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা বা করতে পারা তথা আত্মোপলব্ধি ও মানসিক এই শক্তি আসে জ্ঞান থেকে। যার জ্ঞান আছে তাকে বিভ্রান্ত কিংবা পরাধীন করা যায় না, সে স্বাধীন। আর স্বাধীনতাই হলো একজন ব্যক্তি, একটা গোষ্ঠী বা জাতির সবচেয়ে বড় সৌন্দর্য। পুরুষ মানুষের মন খারাপের অনেক কারণ থাকে, টাকা পয়সা তার একটি।
এই জিনিসটা ছাড়া পুরুষ হয়ে যায় হাফ লেডিস। ইন্টার্নিতে থাকার সময় যশোর থেকে একটি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ি দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভেতরে আর আসেনি। এই বয়সে বিয়ের কোনো আগ্রহ ছিল না আমার, সেটা চাইওনি। পাত্রীকেও চিনি না, তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়, আমাদের গোলপাতার বাড়িটার জন্য। এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হলো সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালোবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ, পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না, খবরটা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি। জুলাইতে FCPS চান্স হয় নাই, BCS প্রিলি হয় নাই। BCS রিটেন দেয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে প্রেম শুরু করেছে মেয়েটা। কারো টাকা চাই আর কারো চাই স্টেটাস। ভালোবাসা এখানে সান্ত্বনা। ভাইটাও এখন সান্ত্বনা পায়, মেয়েটির তার উপর কোনো অভিযোগ নেই। ও ভেবেছিল আমি ভালো মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়েন্ট কেউ। আমি যে গড়পড়তা মানের স্টুডেন্ট পরে বুঝেছে, বোঝার পর চলে গেছে। ওর কোনো দোষ নেই, এভাবেই বলছিলেন উনি। আপনি পুরুষ মানুষ হয়েছেন আর আপনার BCS নেই, FCPS নেই, আবার টাকাও নেই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিনই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। ভালোবাসার সাথে টাকার সম্পর্ক নেই, এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে। টাকা সবারই লাগে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যথা প্রতিটি পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোনো মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটা পুরুষ মহিলা হয়ে যায়। টাকা আসে আবার চলে যায়, মাঝ থেকে ভালোবাসা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না। যতবার বিয়ের কথা উঠেছে ততবারই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেরিয়েছে, তাই বিয়ে ভালোবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জের ওপারে যখন ১৫০০ টাকার টিউশনি করতাম, নদী পার হওয়ার ৬ টাকা আমার থাকতো না। আধা কিলোমিটার হেঁটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্রটা বদলায়। একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলেছিলাম। উনি যখন ইন্টার্নিতে ৫,০০০ টাকা বেতন পেতেন তখন ২,০০০ টাকা ঘাটতি থাকতো। এখন ২০ লাখ টাকা আয় করেও ২ লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলবো? ১৭০০ টাকায় যখন মাস চলতো তখনও পকেটে একটা টি-শার্ট কেনার মতো টাকা থাকতো না। আর আজ নিজের খরচই হয় ১৬,০০০ টাকা, আজও টি-শার্ট কেনার টাকা নেই। আমি এই হিসেব বুঝি না।